সারা বিশ্বে রাজত্ব করতে এবারে জোট বেঁধেছে ভারত, চীন ও রাশিয়া, যে কারণে ভয়ে কাঁপছে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। কিন্তু যে চীন বারবার ভারতের সাথে হাত মিলিয়ে পেছনে মেরেছে ছুরি, আজ সেই চীনের সাথেই কেন ফের হাত মেলালেন মোদি? যে চীন নেহেরু থেকে মোদি সবার সাথে করেছে বিশ্বাসঘাতকতা, অপারেশন সিঁদুরে নিয়েছিল পাকিস্তানের পক্ষ, আজ সেই চীন ভারতের সামিটে কেন আনন্দে আত্মহারা ভারতীয় মিডিয়া? কয়েক বছর আগেই যে ভারতীয় জনতা দিয়েছিল চীনা পণ্য বয়কটের ডাক, আজ তারাই চীন ভারতের সম্পর্ক নিয়ে কেন এত উৎফুল্ল? কি লাভ হবে ভারতের? আদেও কি ঠিক করছে ভারত, নাকি একই ভুল করছে? সত্যি কি বন্ধুত্ব করতে চাইছে চীন, নাকি রয়েছে কোনো সুপ্ত পরিকল্পনা? আজ এক এক করে সমস্ত তথ্য ডিকোড করবে ইন্ডিয়া হুড। ট্যারিফ যুদ্ধে আমেরিকাকে মাত দিতে ভারতের সাথে হাত মেলায় চীন। সেই উদ্দেশ্যে 2025 সালের 31শে অগস্ট এসসিও সামিটে যোগ দেয় ভারত, যা অনুষ্ঠিত হয় চীনের তিয়ানজিনে, যেখানে স্বচ্ছ বাণিজ্য নীতি, মাল্টিপোলার ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ব্যাংক, এনার্জি কোঅপারেশন প্ল্যাটফর্ম সহ একাধিক অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি পুনরায় শুরু করা হয় এতদিন ধরে বন্ধ থাকা ভারত থেকে চীনের সরাসরি বিমান পরিষেবা। এরপর সারা দেশ জুড়ে দেখা যায় খুশির আবহ। দুই দেশের মেলবন্ধনের খুশিতে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া, কিন্তু তার সাথে উঠে আসতে থাকে একাধিক উদ্বেগ ও চিন্তা। ভারতের টার্নিং পয়েন্ট। প্রথমত, বর্তমানে ভারত ও চীন অর্থনৈতিক বৃদ্ধির দিক থেকে বিশ্বের শীর্ষ 5 দেশের মধ্যে রয়েছে। আজ একদিকে বাণিজ্যকে হাতিয়ার করে ভারতের মেরুদণ্ড ভাঙতে চাইছে আমেরিকা, সেখানে অন্যদিকে চীনের সাথে বাণিজ্যের ফলে কিছুটা হলেও আমরা সেই মেরুদণ্ড বাঁচাতে পারি। কারণ বর্তমানে ভারত আর চীন 138 বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য করে, আর ভারত ও আমেরিকা 132 বিলিয়ন মার্কিন ডলারের। তাই ভবিষ্যতে বাণিজ্যের পরিমাণ বাড়লে অনেকটাই রেহাই পাবে ভারত। দ্বিতীয়ত, মাথায় রাখতে হবে ভারত একটি সার্ভিস পাওয়ার হাউস, অর্থাৎ আমরা আইটি সহ অন্যান্য বিভিন্ন পরিষেবামূলক কাজে অন্যদের থেকে অনেকটা এগিয়ে। সেখানে চীন একটি উৎপাদনশীল দেশ, অর্থাৎ এই দুইয়ের মেলবন্ধনে সারা বিশ্বের বাজারে রাজ করতে পারবে ভারত ও চীন। আর এছাড়াও গত কয়েক বছরে চীন ছোটখাটো পণ্য উৎপাদন থেকে নিজেদের বড় সড় পণ্য উৎপাদনকারী দেশে পরিণত করেছে, ফলে ভারত হয়ে উঠেছে ছোটখাটো এই সমস্ত পণ্য উৎপাদনের বিকল্প দেশ। তৃতীয়ত, ব্রিক্স, G20, এসসিওর মতন প্রতিষ্ঠানে একত্রে সহমর্মিতা বজায় রাখার ফলে অর্থনৈতিক বাজারের পাশাপাশি পাওয়া যাবে কূটনৈতিক সহায়তাও। চতুর্থত, দুই দেশের সামরিক বাহিনী অত্যন্ত শক্তিশালী। ভারতের সামরিক বাজেট 79 বিলিয়ন ডলার আর চীনের প্রায় 250 বিলিয়ন ডলার। তবে দুই দেশের সামরিক এবং বর্ডার সীমানার সম্পর্ক উন্নত হলে এই অর্থ দেশের কাজে লাগাতে পারে, কারণ কয়েক বছর আগে পর্যন্ত দুই দেশই একসাথে বিভিন্ন সামরিক অনুশীলন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাগ করে নিত। পঞ্চমত, চীন থেকে ভারতের রেয়ার আর্থের রপ্তানি বাড়ানো হলে বাড়বে প্রযুক্তিগত উন্নয়ন, কমতে পারে ইলেকট্রিক গাড়ির দাম, পাশাপাশি কম দামে কৃষিজাত সার দেওয়া হবে ভারতকে, যার ফলে কমতে পারে কৃষিজাত পণ্যের দাম। কিন্তু চীনের উপর ভরসা করাটা কেন এক প্রকার বোকামো? তার পেছনে রয়েছে ভারত ও চীনের মধ্যে ঘটা এমন কিছু ঘটনা যা ভাবতে বাধ্য করবে আপনাদেরও। স্বাধীনতার পর 1954 সালে শান্তি ও সৌহার্দ্যের জন্য ভারত ও চীনের সঙ্গে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। ওই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্লোগান তুলেছিলেন, হিন্দি চিনি ভাই ভাই। কিন্তু সেই চীনিরাই ভারতের সাথে তিক্ততা শুরু করলো 1959 সালে, যখন তিব্বত থেকে পালিয়ে আসা দলাই লামাকে আশ্রয় দেয় ভারত। জানিয়ে চীনের মধ্যে বাড়তে থাকে ক্ষোভ। পাশাপাশি চীনের তিব্বত দখল নিয়ে কেউ কোনো রকম মুখ না খুললেও সীমান্ত সমস্যা তীব্র হয় দুই দেশের মধ্যে। অন্যদিকে ভারতের উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ এবং লাদাখ অঞ্চলের সীমারেখা মানতে অস্বীকার করে চীন, যার পর 1962 সালে অক্টোবর মাসে হঠাৎ করে ভারতের উপর আক্রমণ হানে চীন। অপ্রস্তুত ভারতীয় সেনাদের কাছে পর্যাপ্ত অস্ত্র সরঞ্জাম না থাকায় পিছু হটতে বাধ্য হয় তারা। ফলত অরুণাচলের একটা বড় অংশ দখল করে নেয় চীন, যেটি আকসাই নামে পরিচিত। নভেম্বর মাসে চীন আর সৈন্য পিছু হটলেও লাদাখের আকসাই নামক জায়গাটি সেই থেকে আজও নিজেদের দখলে রেখেছে তারা। সেই প্রথম তিক্ততার শুরু, যা আজও মিষ্টি হয়েছে কিনা সেই দাবি করা মুশকিল।
এরপর সালটা 1967। ক্ষমতায় ছিলেন ইন্দিরা গান্ধী। তবে চীন ও ভারত সীমান্তে উত্তেজনা যে বন্ধ ছিল তা কিন্তু নয়। ওই সময়ে সিকিমের নাথুলা এবং চোলা ছিল ভারতের দুটো গুরুত্বপূর্ণ পাস, আর সেখানে বেশ কিছুদিন ধরে উস্কানি দিচ্ছিল চীন। ওই বছরের সেপ্টেম্বর মাসে সীমান্তে কাঁটা তারের বেড়া বসাতে গেলে ভারতকে বাধা দেয় চীন। হঠাৎই শুরু হয় গুলির লড়াই। তবে 1962-র পুনরাবৃত্তি হতে দেয়নি ভারতীয় সেনা। তীব্র প্রতিরোধ গড়ে তোলে, বাধ্য করে চীনকে পিছু করতে। এই লড়াইয়ে ভারতের প্রায় 80 জন সৈন্য শহীদ হয়। অন্যদিকে চীনে হতাহতের সংখ্যা ছিল 400। স্পষ্ট জয় পায় ভারত, মনোবল বাড়ে ভারতীয় সেনাদের। এর পরবর্তী কয়েক বছরে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভালো হতে থাকে, কমে যায় সীমান্তের উত্তেজনা। মাঝে ভারতের নিউক্লিয়ার পরীক্ষা কিছুটা কূটনৈতিক চাপ সৃষ্টি করলেও বড়সড় কোনো দ্বন্দ্ব দেখা যায়নি দুই দেশের মধ্যে। এরপর 2017 সালে 16 জুন ফের যেন 1962 সালের ঘটনার পুনরাবৃত্তি হলো ভারত ও চীনের মধ্যে। ঘটনাস্থল ভুটানের ডোকলাম। তিব্বতের মতোই এই জায়গা দীর্ঘদিন ধরে অধিকার করার পরিকল্পনা করে আসছে চীন। এই জায়গা নিয়ে চীন ও ভুটানের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও সমস্যার সমাধান হয়নি কিছুই। এরপর হঠাৎ করে ভুটানের ডোকলাম প্রদেশে একটি বেআইনি রাস্তা নির্মাণ করতে শুরু করে দেয় চীন, যা বন্ধ করার উদ্দেশ্যে ভারত সৈন্য পাঠায়। এতদিন ভুটানের ওই জায়গা চীনের থেকে রক্ষা করার জন্য ভারতের সহায়তা করে এসেছে, কারণ ডোকলাম শিলিগুড়ি অঞ্চলের খুবই কাছে। আর এই করিডোর নর্থ ইন্ডিয়ার সাথে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরার মতন 7টি রাজ্যকে জোড়ে। ভারত চীনা সেনাবাহিনীকে আটকালে দুই দেশ 70 দিনের মিলিটারি স্ট্যান্ড আউট করে। কিন্তু অগস্ট মাসে দুই দেশে নিজেদের অবস্থান থেকে পিছু ঘটে এবং যুদ্ধ বন্ধ করে। এরপর ওই বছরের সম্পর্ক ঠিক করার উদ্দেশ্যে চীন যাত্রা করেন মোদি। 2018 সালে মোদি আরও একবার চীন যাত্রা করে। এরপর 2019 সালে শি জিনপিং ভারত সফরে আসে। পরপর 3 বার সাক্ষাতের পরে 2020 সালে ফের নিজেদের আসল রং দেখালো চীন। লাদাখে প্রায় 1000 বর্গ কিমি জায়গায় হঠাৎ করে প্রবেশ করে চীনা সৈন্যরা। এরপর দুই দেশেই সীমান্তে নিজেদের সেনাবল বাড়ায়, যার ফলে 15 এবং 16 জুন গালওয়ান উপত্যকায় শুরু হয় বিক্ষিপ্ত লড়াই। এই যুদ্ধে মৃত্যু হয় 20 জন ভারতীয় সেনার, মৃত্যু হয় বেশ কিছু চীনা সেনারও। এরপর একাধিক পদক্ষেপ নেয় দুই দেশের সরকার। চীন ভারতের সাথে সার, ওষুধ, কাঁচামাল, রেয়ার আর্থের ব্যবসা বন্ধ করে দেয়। অন্যদিকে ভারতও চীনের 50টির বেশি অ্যাপ ব্যান করে দেয়। ভারত ও চীনের মধ্যে বন্ধ করে দেওয়া হয় সরাসরি ফ্লাইট পরিষেবা, বন্ধ করে দেওয়া হয় চীনা বিনিয়োগও। এরপর 2022 সালের নভেম্বর মাসে বালিতে G20 সামিটে মোদি ও শি জিনপিংকে হাত মেলাতে দেখা যায়। 2023 সালে দক্ষিণ আফ্রিকার ব্রিক্স সম্মেলনে দুই দেশের মধ্যে কথোপকথন হয়। 2024 সালে রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া ব্রিক্স সম্মেলনে চীন ও ভারতের মধ্যে সম্পূর্ণ আর্মি ডিসএঙ্গেজমেন্ট হয়। এরপর দুই দেশের মধ্যে সবকিছু মিটমাট হয়ে 1 বছরও হয়নি। 2025 সালে অপারেশন সিঁদুরের সময় ভারতের লাইভ ডেটা পাকিস্তান ও তুর্কির সাথে শেয়ার করার মতন ঘৃণ্য কাজ করে চীন। এখানে শেষ নয়, এরপর একাধিকবার নিজেদের ইচ্ছে মতন ভারতে আসা রেয়ার আর্থ আটকে দেওয়া, আইফোনের নির্মাণ বন্ধ করে দেওয়ার জন্য নিজেদের ইঞ্জিনিয়ারদের ডেকে নেওয়া, চীনের তৈরি টানেল বোরিং মেশিন ভারতে আসতে বাধা দেওয়া, কখনো আমাদের কৃষি ব্যবসায় প্রভাব ফেলতে সার আটকে দেওয়া, আবার কখনো কখনো অনলাইনকে অ্যাটাক করা লেগেই ছিল। এরপর প্রশ্ন একাধিক, যেখানে 2020 সালের পর ভারতের সাথে চীনের ব্যবসায়িক পরিমাণ একেবারে তলানিতে থাকার কথা, সেখানেই সংখ্যা ছাড়িয়েছে $100 বিলিয়ন বেশি। কেন? 2, পাশাপাশি ভারত আর চীন 138 বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য করে, যার মধ্যে $120 বিলিয়ন পণ্য এখানে আসে আর $18 বিলিয়ন পণ্য ওখানে যায়। আমরা আজকের দিনে 84 কোটি টাকার নেল কাটার, 67 কোটি টাকার ব্রাশ, 468 কোটি টাকার প্লাস্টিক কিচেন ওয়্যার চীনের থেকে কিনে থাকি। গুরুতর প্রশ্ন, আমরা কি এগুলো নিজেদের দেশে বানাতে পারি না? যেখানে আমেরিকার সাথে $132 বিলিয়ন ব্যবসায় আমেরিকা আমাদের থেকে কেনে $86.50 বিলিয়ন পণ্য, আর আমরা কিনি $45.50 বিলিয়ন পণ্য। সেখানে আমরা আমেরিকার থেকেও কেন বেশি চীন নির্ভর? তাই চীন যখন ইচ্ছে আমাদের এই নির্ভরতার সুযোগ নেবে না তো।
জিনপিং। ট্যারিফ যুদ্ধে চীনের ওপর সব থেকে বেশি অর্থাৎ 145% ট্যারিফ চাপিয়েছিল আমেরিকা। অন্যদিকে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর 50% ট্যারিফ চাপানো হয়েছে। কিন্তু আপনি কি জানেন চীনের ওপর বর্তমান মার্কিন ট্যারিফ মাত্র 30%, কিন্তু ভারতের ওপর ট্যারিফ এখনো 50%ই আছে। উল্টে চীন ভারতের তুলনায় রাশিয়ার থেকে অনেক বেশি পরিমাণে তেল কেনে। অর্থাৎ কথায় কথায় চীন আমেরিকা নতুন কোনো ফোন দিয়ে আসছে না তো। 4, ইতিহাস বলছে চীন যে দেশের সাথে বাণিজ্য করে সেই দেশের বাজার তারাই কন্ট্রোল করে, যার ফলে ভাঙতে পারে ভারতের আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন। 5, ভারতের সাথে সম্পর্ক করে তাইওয়ান দখলে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে না তো চীন। পাশাপাশি আমেরিকা যুদ্ধ জাহাজ থেকে এয়ারক্রাফট সবই রয়েছে চীন সাগরে, যা চীনের কাছে একটি হুমকি। গালভান উপত্যকায় হামলার পর ভারতও কোয়াড জোটের মাধ্যমে চীনের তাইওয়ান দখলে বাধা হয়ে দাঁড়ায়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, জিও পলিটিক্স ক্ষেত্রে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু হয় না, স্থায়ী হয় স্বার্থ। 2014 সালের পর মোদি ও শি জিনপিং 21 বার সাক্ষাৎ করেছে, কিন্তু আজ 2025 এসে প্রশ্নটা আগের মতোই প্রাসঙ্গিক। চীন কি কখনোই ভারতের প্রকৃত বন্ধু হতে পারে, নাকি সীমান্ত সার্বভৌমত্ব আর আঞ্চলিক আধিপত্যের দ্বন্দ্ব এই সম্পর্ককে সারা জীবন প্রতিদ্বন্দ্বিতার সহযোগিতায় বেঁধে রাখবে, নাকি সবটাই আসলে চীনের চাল? কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত।